সবাই শুনতে পাচ্ছিস। আমার অনলাইন প্ল্যাটফর্মে বেশি দিন আসা নয়, আর এমনকি আমি অনলাইন টিউশনি করিও নি। বিশেষ করে এই ভিডিওটা তাদের জন্য যারা আমার এখানে অফলাইনে টিউশনিতে পড়ে, এমনকি হয়তো কোনো কারণবশত ক্লাস মিস করে গেছে। আজকে আমি দশম শ্রেণীর যে পাঠটা আলোচনা করব, তার আগে একটা কথা বলি, আমি 6 to 12 টিউশনি করি ভূগোল সাবজেক্টের উপর। তো আজকে যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমি ক্লাস 10-এর বহির্জাত স্টার্ট করব। বহির্জাততে স্টার্ট করব। তোদেরকে আজকে একটা কথাই বলে রাখি, তোরা যারা আমার ক্লাসটা করিসনি তারা একটু মন দিয়ে শুনে নিবি। প্রথম হচ্ছে বহির্জাত কাকে বলে, বা বহির্জাত চ্যাপ্টারটা পড়তে গেলে আমরা এখান থেকে কি কি শিখবো এইটা আগে জানতে হবে। দেখ, বহির্জাত পড়তে গেলে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মেনলি আগে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে জানবো, বহির্জাত প্রক্রিয়ার কোনো বৈশিষ্ট্য আছে কিনা জানবো, অবরোহণ কাকে বলে, আরোহণ কাকে বলে, বহির্জাতর সাথে অন্তর্জাতর পার্থক্য, বহির্জাত শক্তি সমূহগুলোর ক্ষয়কারী এবং সঞ্চয়কারী শক্তির ফলে সৃষ্ট ভূমিরূপ, এই সকল ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা জানবো। এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ক্লাস 10-এর জন্য। আমার মনে হয় না খুব একটা জটিল রয়েছে। শুধু আমার অফলাইন ব্যাচের ছেলেদের জন্য ভিডিও করার স্বার্থে কিছু অনলাইনে যারা ইউটিউবে নিয়মিত ক্লাস করে তাদের জন্য একটা সুবিধা হয়ে যাবে। আজকে আমি বলি যে বহির্জাত জিনিসটা কি। ক্লাস 9-এ তোরা দেখে থাকবি যে অন্তর্জাত শক্তিটা আমরা পড়ে এসেছি, যেখানে আমরা জানি অন্তর্জাত শক্তি মানে হচ্ছে মাটির নিচে এমন কিছু, মাটির নিচ বলতে গোদা বাংলায় যদি আমি বলি যে ভূপৃষ্ঠের নিচে, ধর এটা আমরা বসবাস করি, এর নিচে কোনো শক্তি আছে যে শক্তিগুলো কাজ করে আমাদেরকে কি করছে, যেগুলো কাজ করে কি করছে না আমাদের ভূমিরূপের পরিবর্তন বা বিবর্তন ঘটাচ্ছে। এইগুলো কাজ করে আমাদের পরিবর্তন বিবর্তন ঘটাচ্ছে, কিন্তু এরা দ্রুততার সহিত কাজ করে। এই যে প্রসেসটা, এই যে মাটির নিচে বা ভূপৃষ্ঠের নিচের যে প্রসেস, সেই প্রসেসটাকে বলা হচ্ছে আমাদের কি না অন্তর্জাত প্রক্রিয়া। এটা আমরা ক্লাস 9-এ পড়ে এসেছিলাম। যেমন ভূমিকম্প, অগ্নুৎপাত, এরা কি করে, এরা তৎক্ষণাৎ কাজ করে। এরা কোনো একটা নির্দিষ্ট জায়গা, স্থানীয় অঞ্চল জুড়ে এরা প্রভাব বিস্তার করে। কিন্তু আজকের আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। দেখ, বহির্জাত প্রক্রিয়া যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে মেনলি যেটা দেখব সেটা হচ্ছে বহির্জাত জিনিসটা কি। ধর আমাদের এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ধরে নিচ্ছি আমার এই হাতটা হচ্ছে ভূপৃষ্ঠ, যেখানে মানুষ চলাচল, মানুষ বিভিন্ন পশু টশু চলাচল করে, বিভিন্ন জীব। তো এইটার উপরে আমাদের এমন কিছু শক্তি রয়েছে যারা কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটিয়েছে। যেমন যদি আমি বলি, আমারটা দেখ একটু উঁচু হয়ে গেছে, এই জায়গাটা একটু পরিবর্তন হয়েছে, এইখানে একটু খাল আছে পরিবর্তন হয়েছে, এই জায়গাটা একটু খাল আছে, কেন হলো? তো ভূপৃষ্ঠ এইরকম আমাদের কিছু রয়েছে, যেমন পাহাড় পর্বত মালভূমি সমভূমি, কোনো একটা জায়গা দেখা গেছে একটু উঁচু আছে, কোনো জায়গায় নিচু আছে। এগুলো আমাদের এমন কিছু শক্তি আছে যেগুলো আমরা চোখে দেখতে পাই। যেমন ধর নদী, বায়ু, হিমবাহ, এইগুলোর দ্বারা যখন ভূপৃষ্ঠের উপরে পরিবর্তন আর বিবর্তন ঘটবে, সেইটাকে বলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এ অনেকটা এরিয়া জুড়ে প্রভাব বিস্তার করে। এর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। একদম মোদ্দা কথা, সূর্য না থাকলে কিছুই হবে না। যেখানে সূর্যের প্রভাব কম, সেখানে কি হয়েছে, ঠান্ডা অতি শীতল, সেখানে হিমবাহ সৃষ্টি হয়ে গেছে। যেখানে অতিরিক্ত বেশি, সেখানে আমাদের কি হয়েছে, মরু অঞ্চলে সূর্যের প্রভাব রয়েছে, বাষ্পীভবন আছে, ওখানে একটা একটা বায়ু বায়ু বায়ুজনিত পরিবেশ কাজ করেছে। আবার যদি আমরা আমাদের অঞ্চলে দেখি, এই অঞ্চলে, তাহলে দেখবি এখানে উষ্ণতার সাথে সাথে আর্দ্রতা কাজ করে বৃষ্টিপাত সংগঠিত করেছে। আর বৃষ্টিপাতের সাথে আমরা যে যে জায়গাগুলো প্রবাহিত হয়েছে সেখানে ক্ষয় সঞ্চয় ইত্যাদির দ্বারা আমাদের বিভিন্ন ভূমিরূপ গঠন করেছে। তাহলে বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা কি দাঁড়ালো না, যে প্রক্রিয়ায় শক্তি সমূহগুলি ভূপৃষ্ঠের উপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তন ঘটায়, তাকেই বলা হয় বহির্জাত শক্তি। এই শক্তির মূল উৎস হলো সূর্য। কিছু স্থিতিশীল শক্তি রয়েছে, আবার কিছু গতিশীল শক্তি রয়েছে।
স্থিতিশীল শক্তি হিসাবে আমরা বলতে পারি উষ্ণতা, আর্দ্রতা, বায়ুর চাপ ইত্যাদি ইত্যাদি। গতিশীল শক্তি বলতে নদী, বায়ু, হিমবাহ, ভৌমজল, সমুদ্র তরঙ্গ, এদের ক্ষয়কারী ও সঞ্চয়কারী শক্তি এবং আবহবিকার, এগুলো হচ্ছে আমাদের বহির্জাত শক্তি। ব্যাস, আমি যেটা বললাম এইটাই তোরা লিখে নিবি, কোনো অসুবিধা নাই। পজ একটু মিউট করে করে, একবার পজ করে করে তোরা লিখে নিবি। দ্বিতীয় নম্বর হচ্ছে, এখান থেকে আমাদের সেকেন্ড যে আলোচনাটা যাব সেটা হচ্ছে অবরোহণ আর আরোহণ কি। অবরোহণ, রোহণ মানে হচ্ছে উদিত হওয়া, হয়েছে অব মানে হচ্ছে নিচ, এটি নেগেটিভিটি, একটা নেগেটিভ বা ঋণাত্মকের গল্প করছে, যেটা হচ্ছে নিজ দিকে উদিত হওয়া, নিজ দিকে নামা, নিজ দিকে বৃদ্ধি পাওয়াটাকেই বলা হচ্ছে আমাদের অবরোহণ। একটা গোদা বাংলায় যদি আমরা বলি, অব মানে হচ্ছে নিচ। তাহলে যে প্রক্রিয়ার দ্বারা কোনো একটা ভূমিরূপ ক্ষয় পেয়ে নিচু হয়, ছিল এতটা, ক্ষয় পেয়ে এতটা হয়ে গেছে, তাহলে তখন তাকে কি বলা হচ্ছে? অবরোহণ। ঠিক আছে। অবরোহণ হচ্ছে কি আমাদের নদী, বায়ু, হিমবাহ যে ক্ষয়কারী শক্তি সমূহের দ্বারা আমাদের ভূমিরূপের যে পরিবর্তন। আরোহণ কি না, এই ক্ষয়কারী শক্তিগুলো যেখানে গিয়ে জমা হয় সেখানে ভূমিরূপের উচ্চতাটা আস্তে আস্তে আলটিমেট বৃদ্ধি পায়। বৃদ্ধি পেলে কি হবে? আস্তে আস্তে আমাদের দেখা যাবে কি, যদি আস্তে আস্তে ভূমিরূপের উচ্চতাটা বৃদ্ধি পাবে, এর ফলে এখানে আমাদের বিভিন্ন সঞ্চয়কারী শক্তির দ্বারা আমাদের বিভিন্ন ভূমিরূপ তৈরি হবে। অর্থাৎ কোনো একটা, দেখ আমি একটা চিত্র এঁকে তোদেরকে একটু দেখিয়ে দিই, তোরা আশা করি বুঝতে পেরে যাবি। এটা হচ্ছে আমার বর্তমান আর এটা হচ্ছে আমার পূর্ব। দেখ তোরা এইখানটাতে একটা ভালো করে লক্ষ্য কর, যে আমি এই যে জায়গাটা যেটা ডট ডটে রেখেছি, ডট ডটে, সেই ডট ডটটা হচ্ছে আমাদের পূর্ব, এটা ক্ষয় পেয়ে উপর দিকে উঠেছে। কেন না, এই দিকের আমার যে লাইনটা আছে, এই ডট ডটের যে লাইনটা, এইটা এইটা কি হয়েছে না, ক্ষয়কারী যে শক্তিগুলো আছে এ আস্তে আস্তে ভূমিরূপ ক্ষয় পেয়েছে বলে ভূমিরূপটা বর্তমানে এখন এইখানে চলে এসছে। কি বললাম বুঝতে পারছিস? আর এই যে ক্ষয়জাত শক্তিগুলো, এগুলো এইখানে যেয়ে জমা হয়েছে, ফলে এইখানে ভূমিরূপের উচ্চতাটা তোর বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে এইখানে ঘটনা ঘটছে আরোহণ, এইখানে ঘটনা ঘটছে আমাদের কি, অবরোহণ। ঠিক আছে, আরো চেষ্টা করব পরে আমি ব্ল্যাকবোর্ডে করে, এই বোর্ডে করিয়ে দেওয়ার। আজকে এইখান থেকে তাহলে আমাদের অবরোহণ আর আরোহণের ম্যাটারটা আমাদের চলে এলো। এবারে হলো কি না, পর্যায়ন। পর্যায়ন কাকে বলে? দেখ, সাপোজ একটা ধর আমার এই যে এই জায়গাটা ধর এখানে ক্ষয় পাচ্ছে, ক্ষয় পেয়ে 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 আস্তে আস্তে, দেখ আমার এই দিকের হাতটা উঠছে, কিন্তু ভালো করে দেখ, এইটা আমার ক্ষয় পাচ্ছে মানে কি, এখানে জল কাজ করছে, কাজ করে করে একে ক্ষয় করেছে, আর এই ক্ষয়জাত শক্তিগুলো এখানে জমা হয়ে কি হয়েছে, আস্তে আস্তে এই জায়গাটা উঁচু হয়েছে, এই জায়গাটা নিচু হচ্ছে, এই জায়গাটা নিচু হচ্ছে, এই জায়গাটা উঁচু হচ্ছে। এমন একটা সময় আসবে যেটা একদম সমতলীকরণ তলে পৌঁছে যাবে। এই যে সমতলীকরণ তলে যে পৌঁছে যাওয়া, এই ঘটনাটাকে বলা হচ্ছে পর্যায়ন। তাহলে ভালো করে ম্যাটারটা বুঝতে পারলি তো? দেখ, এই যে জায়গাটা, এটা আস্তে আস্তে কি হচ্ছে না, ক্ষয়কারী শক্তিগুলো এটা কাজ করেছে, ফলে এই জায়গাটা আস্তে আস্তে আমাদের, এই জায়গাটা আস্তে আস্তে নিচু হচ্ছে, আর এই জায়গাটা আমার আস্তে আস্তে উঁচু হচ্ছে। এই যে নিচু আর উঁচু, এটা ছিল কি, ভালো করে দেখ, উঁচু, ক্ষয় পেয়েছে, ক্ষয় পাওয়ার ফলে এ নিচু হচ্ছে, এ আস্তে আস্তে কি হচ্ছে, উঁচু হচ্ছে। প্রায় দেখ এখন এই জায়গাটা উচ্চতাটা বেড়েছে, ফলে এই জায়গায় আমার আরোহণ, এই জায়গায় অবরোহণ, এইরকম চলতে চলতে কোনো এক সময় এটা সমতলীকরণ তলে পৌঁছে যাবে, হয়ে যাবে পর্যায়ন। এই পর্যায়ন শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন আমাদের জিকে গিলবার্ট, যাকে গ্রেড শব্দটা প্রথম ব্যবহার করেন। পরবর্তী পর্যায়ে পর্যায়ন বা চেম্বারলিন, সেলিসবারি আমাদের পর্যায়ন কথাটি কিন্তু ব্যবহার করে থাকেন তারাও। গ্রেড যদি বলে তাহলে জিকে গিলবার্ট, আর পর্যায়ন যদি বলে চেম্বারলিন, সেলিসবারি। তাহলে এইখান থেকে প্রশ্ন স্যার কি হতে পারে না, অবরোহণ আরোহণের মধ্যে পার্থক্য থাকতে পারে, পর্যায়ন কাকে বলে বলতে পারে, বহির্জাত প্রক্রিয়া কি, যেটা আমি বললাম এটাকেই যদি তোরা ভেবে ভেবে লিখিস, এটাতেই কাজ হয়ে যাবে। পরবর্তী পর্যায়ে যাচ্ছি নগ্নিভবন। নগ্নিভবন আমাদের ক্লাস 9-এও পড়েছিস, এখানেও আমি একটু বলে দিচ্ছি। নগ্নিভবন কিছু নেই, আবহবিকারের দ্বারা কোনো একটা জায়গা
ক্ষয় হয়েছে। পরবর্তী পর্যায়ে সেই জায়গাটাতে ক্ষয়ীভবন কাজ করেছে, ফলে ভূমিরূপটা আস্তে আস্তে কি হয়েছে, সরি, যে জায়গাটা ক্ষয় হয়েছে এই ক্ষয়িত পদার্থগুলো বিভিন্ন ক্ষয়কারী বহির্জাত শক্তি দ্বারা অন্যত্রে চলে গেছে। ফলে সেই যে জায়গাটা ক্ষয় পেয়েছিল, ধর আমার এটা আবহবিকার এইখানে, এই জায়গাটাতে আমার আবহবিকার হয়েছে, এটি ভেঙে গেছে, ভেঙে পড়ে এই পাশাপাশি জায়গাটাতে আমার পড়ে রয়েছে। ভালো করে দেখতে পাচ্ছিস, এই পাশাপাশি জায়গাটাতে আমাদের পড়ে রয়েছে। ফলে এ কি হবে, জল যখনই পাবে আস্তে আস্তে সে কি চলে যাবে, নিচ দিকে চলে যাবে। ফলে এই জায়গাটা আস্তে আস্তে মুক্ত হয়ে যাবে। ফলে ওই নিচের ভূমিরূপটা আস্তে আস্তে উপর দিকে উন্মুক্ত হওয়ার চেষ্টা করবে। এই যে ঘটনা, এটাকে বলা হচ্ছে ডেনুডেশন বা নগ্নি ভবন। বাস এইখান থেকে এই বেসমূলক কোশ্চেন এইগুলোই আসে। এইবারে মূল টপিকে ঢুকছি। আমি প্রথমে নদী, আজ নদী রিলেটেড যদি আমি আলোচনা করি, তাহলে নদী রিলেটেড আলোচনা করার সঙ্গে আমাকে আজকে প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধারণ অববাহিকা। যে ধারণ অববাহিকা জিনিসটা কি? দেখ, ধারণ অববাহিকা মানে হচ্ছে নদীর জন্মস্থান। নদী যেখান থেকে জন্ম লাভ করে, উচ্চ পার্বত্য অঞ্চলে, যেখানে কি হয়, যখন নদী জন্ম লাভ করে, যদি তোরা ভালোভাবে দেখিস, তো নদীটা যেখানে ডাইরেক্ট আমাদের গঙ্গাকে, যেমন এখানে এসে কেউ কলকাতায় দেখছিস, কেউ উত্তরপ্রদেশে দেখেছিস, এইরকম গঙ্গা ওখানে নাই। যদি গোমুখ গুহার থেকে আমরা হরিদ্বার দেখি, এখানে বিভিন্ন জলধারা, বিভিন্ন সাইড থেকে জলধারা এসছে, এই সাইড থেকে একটা এসছে, এই সাইড থেকে একটা, এই সাইড থেকে একটা এসে একসঙ্গে মিলিত হয়েছে। এই যে বিভিন্ন ধার থেকে যে জলধারা, এই ধারে ধর এই ধার থেকে একটা আসছে, এই ধার থেকে একটা আসছে, এই ধার থেকে একটা আসছে, এই যে তিন সাইড থেকে এসে মিলিত হয়ে তিন সাইড থেকে একটা কি করেছে, নদীর জন্ম দিয়েছে। এই যে উৎস অঞ্চলের এই অববাহিকাটা, এটাকে বলা হচ্ছে আমাদের কি না, ধারণ অববাহিকা। ঠিক আছে, এই ধারণ অববাহিকা যখন কোনো একটা নদীর জন্ম দেয়, তাহলে নদী কি হয়, সেইখান থেকে একদম মোহনা পর্যন্ত যাবে। তাহলে ওই জন্মস্থানের পথ থেকে একদম মোহনা পর্যন্ত উপনদী, শাখা নদী, প্রশাখা নদীগুলো মূল নদীর সাথে যে অঞ্চলটার উপর দিয়ে প্রবাহিত হবে, সেইটাকে বলা হচ্ছে নদী অববাহিকা। আশা করি বুঝতে পেরে গেছিস। দুটো কোশ্চেন, ধারণ অববাহিকা কি আর নদী অববাহিকা কি। তার পরবর্তী পর্যায়ে আমি যেটা যাব সেটা হচ্ছে কিউসেক আর কিউমেক কি। তার আগে একটু আলোচনা করলি নদী উপত্যকা কি। দেখ, ভূগোলে কোশ্চেন যত জটিলতা ভাবে পড়বি, জটিল ততই হবে, যত জটিল করে পড়বি ততই জটিল হবে। যদি জিনিসটাকে সোজা করে পড়িস আরো সোজা হবে, সোজা করে যদি পড়িস তাহলে আরো সোজা হবে। যেমন হচ্ছে সোজাটা আমি কিরকম বলছি, ধর উপত্যকা মানে হচ্ছে রাস্তা, যে পথটা ধরে নদী যায় সেটাকে বলা হয় নদী উপত্যকা। তেমনি হিম উপত্যকা কি, যে পথটা ধরে হিম যায় সেটাকে বলা হয় হিম উপত্যকা। আমরা এখন পড়ছি নদী উপত্যকা। তাহলে একটুকু সংজ্ঞাটাকে যদি ভালোভাবে বলি, তাহলে নদীর দুই তীরের যে উঁচু স্থান আছে, এই উচ্চভূমির মাঝে যে সংকীর্ণ খাত, সেইটাকে বলা হচ্ছে নদী উপত্যকা। এক কথায় বলতে গেলে হচ্ছে নদীর জলপ্রবাহের যেটা রাস্তা, সেইটাকে বলা হচ্ছে নদী উপত্যকা। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যেটা যাচ্ছি সেটা হচ্ছে কিউসেক আর কিউমেক কি। দেখ, কিউসেক আর কিউমেক হচ্ছে প্রতি সেকেন্ডে নদী উপত্যকার মধ্য দিয়ে আড়াআড়ি ভাবে যত ঘন ফুট জল প্রবাহিত হয় তাকে কিউসেক বলে। আর প্রতি সেকেন্ডে ওই আড়াআড়ি স্থান দিয়ে হয়েছে যত সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয় তাকে কিউমেক বলে। তাহলে কিউসেক কি, কিউমেক কি, এটাও আমরা জেনে গেলাম। এরপরে আসছি যে কি ষষ্ঠঘাত সূত্র। ষষ্ঠঘাত সূত্র কি? ষষ্ঠঘাত সূত্র হচ্ছে নদীর গতিবেগের সাথে একটা বহন ক্ষমতার সম্পর্ক। নদীর গতিবেগ যদি তোর দ্বিগুণ হয়, তাহলে তোর এখানে বহন ক্ষমতা হবে 64 গুণ বৃদ্ধি পাবে। তো বিশ্বাস করতে পারবি না যে নদীটা যদি একটু ডবল, মানে যে স্পিডে ছুটছে, মানে আমাদের মনে হয় নদীর যে গতিবেগটা নির্ভর চলছে তার থেকে যদি গতিবেগটা বৃদ্ধি পেয়ে যায়, তো বহন ক্ষমতাটা অনেক গুণ বেড়ে যাবে। যদি দ্বিগুণ হয় তাহলে 64 গুণ, মানে 2 এর 6 ঘাত, এইটার থেকেই এসছে ষষ্ঠ ঘাত। ঠিক আছে,
যেমন বিজ্ঞানী হপকিন্স আমাদের ষষ্ঠ ঘাত সূত্রের প্রবক্তা। বুঝতে পেরেছিস, কোনো জটিলতা নেই। পরবর্তী পর্যায়ে যেটা যাচ্ছি সেটা হচ্ছে আদর্শ নদী কাকে বলে। আদর্শ নদী মানে হচ্ছে যে নদীর তিনটে গতি দেখা যাবে, উচ্চ গতি, মধ্যগতি, নিম্ন গতি, তাকেই বলা হচ্ছে আদর্শ নদী। একটা নদীর মধ্যে যখন তিনটে গতি লক্ষ্য করা যায় তখন তাকেই বলা হয় আদর্শ নদী। আমরা যদি সেদিক থেকে দেখি, গঙ্গার উচ্চ গতিও আছে, মধ্য গতিও আছে, আর নিম্ন গতিও আছে। দেখ, আমি এখানের মধ্যে একটা চিত্র করেছি, সবাই দেখতে পাচ্ছিস। দেখ, আমি তিনটে রাইড দিয়ে রেখেছি, একটা, দুটো, তিনটে। তাহলে কোনো একটা নদী যখন এই তিনটে স্টেজের মধ্য দিয়ে যাবে তখনই সেই নদীগুলোকে বলা হবে আমাদের আদর্শ নদী। আশা করি সবাই বুঝতে পেরেছিস, দেখতে পাচ্ছিস সবাই। একটু লাইট ফোকাসিংটা যদি বেশি আছে, আমি লাইট ফোকাসিংটাকে কম করছি। যাই হোক, একটু বোর্ডজনিত সমস্যার জন্য এটা হচ্ছে। যাই হোক, এটা হবে কি নেই, পরের দিন চেষ্টা করছি এটাকে সলভ করার জন্য। এরপরে আমি যেটা যাচ্ছি নদীর কার্য পদ্ধতি। নদী তিন ভাবে কাজ করে, একটা হচ্ছে ক্ষয় কাজ, একটা বহন কাজ, একটা হচ্ছে সঞ্চয় কাজ। যে ক্ষয় কাজটা আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবঘর্ষ ক্ষয় নদীর জন্য। অবঘর্ষ ক্ষয় মানে কি, গোদা বাংলায় যদি বলি যে তোর পিঠটাতে যদি ঝামা ইট ঘষি দে, বুঝতে পারছিস, ঝামা ইট ঘষি দিলে যেটা হবে সেটাই নদীর তলদেশে হয়। কে করে? নদীর তলদেশে কে করে না, নদীর তলদেশে আমাদের করে বিভিন্ন প্রস্তর খণ্ডগুলা। নদীর জলের সাথে আসে, তলটা ঘষতে ঘষতে যায়। এইটাকেই বলা হচ্ছে আমাদের অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ ক্ষয়ের পরে যখন আমাদের ওই প্রস্তর খণ্ডগুলা তলদেশে ঘষতে ঘষতে যায়, নিজেরাও ঝামেলা লেগে যায় প্রস্তর খণ্ডগুলোর মধ্যে। এই যখন তাদের মধ্যে নিজেদের ঝামেলা হয়, এই ঠোকাঠুকি করতে করতে এক ধরনের ক্ষয় হয়, সেই ক্ষয়টাকে বলা হয় সংঘর্ষ বা ঘর্ষণ ক্ষয়। আরেক ধরনের ক্ষয় হয় জলপ্রবাহ ক্ষয়। জলপ্রবাহ ক্ষয় মানে কি না, ধর নদীটাতে যখন যাচ্ছে সেই জলটা দুপাশাড়ি দিয়ে যখন যায় দুপাশ দিয়ে, তখন সেই পাশ অঞ্চলগুলোকে ক্ষয় করে, এটাকেও বলা হয় আমাদের জলপ্রবাহ ক্ষয়। আরেকটা আছে বুদবুদ ক্ষয়। বুদবুদ ক্ষয় মানে হচ্ছে জল যখন আছড়ে উপর থেকে নিচ দিকে পড়ে, তখন আমাদের অনেক সময় এই জলের ভিতরে এক ধরনের চাপ তৈরি হয়, যেটাকে কি বলবো, অনেকটা সে বাবেলস টাইপের জিনিস তৈরি হয়। এই বাবেলস টাইপের জিনিসগুলো আমাদের যখন উপর থেকে জল নিচে পড়ে তখন খুব জলের আঘাত পায়। এর ফলে জলের তলদেশটা অনেক সময় ক্ষয় হয়, আমরা পড়বো এই ধরনের কিছু ভূমিরূপ আছে। আরেকটা ক্ষয় হচ্ছে দ্রবণ ক্ষয়। এটা সম্পূর্ণ নির্ভর হচ্ছে আমাদের চুনাপাথর গঠিত অঞ্চলের জন্য। ঠিক এইভাবেই আমাদের বহন কার্য পড়বো। তাহলে ক্ষয় কার্য পদ্ধতি বলে দিলাম, অবঘর্ষ, সংঘর্ষ, জলপ্রবাহ, দ্রবণ। ঠিক আছে, দ্রবণ। আরেকটা হলো বুদবুদ, যেটা ক্রেডিটেশন বলা হচ্ছে। বাস এখান থেকে বুঝে গেছিস অবঘর্ষ ক্ষয় কাকে বলে না, যে প্রক্রিয়ায় নদীর সাথে বাহিত প্রস্তরখণ্ডগুলি নদীর তলদেশে ক্ষয় করে তাদেরকে বলা হচ্ছে অবঘর্ষ। সেই অব মানে নিচে, ঘর্ষ মানে নিচে ঘর্ষণ করছে। ঠিক আছে, সংঘর্ষ মানে এই যে ঠোকাঠুকি খেয়ে, যখন ঠোকাঠুকি খেয়ে প্রস্তরখণ্ডগুলো নিজেদের মধ্যে ক্ষয় করে তখন তাদেরকে বলা হচ্ছে আমাদের সংঘর্ষ ক্ষয়। তাহলে নদীর তলদেশে বাহিত প্রস্তরখণ্ডগুলি নিজেদের মধ্যে ঠোকাঠুকি খেয়ে যে ক্ষয় হয় তাকে সংঘর্ষ বলা হয়, সংঘর্ষ ক্ষয়। পরবর্তী আসছি আমাদের বুদবুদ ক্ষয়। জল যখন আছড়ে নিচের দিকে পড়ে তখন যে ক্ষয়টা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে বুদবুদ ক্ষয়। দ্রবণ ক্ষয় চুনাপাথর ও ডোলোমাইট গঠিত অঞ্চলে হয়। আরেকটা হচ্ছে জলপ্রবাহ ক্ষয়, জলের প্রবল স্রোতের প্রভাবে যে ক্ষয়টা হয় সেইটাকে বলা হয়, এটা উপরি ক্ষয়, আমরা বুঝতে পারি অনেক সময়, এই ক্ষয়টাকে বলা হয় জলপ্রবাহ ক্ষয়। বহন ক্ষমতার ক্ষেত্রে যদি আমি বলি তাহলে আসছে কি না, বহন ক্ষমতার মধ্যে আমাদের প্রথমে আসবে ভাসমান, এটা আমরা দেখি যে বই চলে যাচ্ছে। তারপর আছে লম্ফদান। লম্ফদানটা কোথায় হয়, ওই যে তোদেরকে আদর্শ নদীর মতন দেখালাম সেই রকম যদি আমাদের যেখানে লোকাল নদী আছে, ধর আমার এখানে লোকাল নদী বলতে দ্বারকেশ্বর, আমি যেখানে টিউশনি করি তার সেইখানে অড়কষা বলে একটি নদী আছে। এই যে নদীগুলোই যদি আমরা দেখি বর্ষাকালের সময় দেখতে পাবো, কারণ এখানে বর্ষার জলে পুষ্ট নদী।
এইখানে যে খাতগুলো আছে যদি কোনো প্রস্তরখণ্ড যায় সেই প্রস্তরখণ্ডগুলো ঝাঁপাতে ঝাঁপাতে যাবে। কারণ কি? একটা খাতের পরে আরেকটা খাতে একটু খাল আছে, তারপর আরেকটু খাল আছে। এই যে খাতগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে রাস্তাটার মধ্য দিয়ে এই উপর নিচ সিঁড়ির ধাপের মতো স্বল্প সিঁড়ির ধাপ। এখানে তো আর বিশেষ বড় দেখা যাবে নে। তাই সেই স্বল্প সিঁড়ির ধাপের মধ্যে যে যাবে এই যে ভাসমানটা এটাকে বলা হচ্ছে আমাদের এই ভাসমান বলছি এই যে ধাপের মধ্য দিয়ে যে পদার্থগুলো যাবে এইটাকে বলা হচ্ছে লম্ফদান। মানে ঝাঁপাতে ঝাঁপাতে যাচ্ছে, লং জাম্প করতে করতে। আরেকটা কি আছে? না আকর্ষণ বা টান। এটার ক্ষেত্রে কি হয়? নদীর তলদেশে বড় বড় যে প্রস্তর খণ্ডগুলো আছে, যেটা ভয়ঙ্কর যে সকল নদীর উত্তাল প্রবাহ চলে, সেই সকল নদীর তলদেশে বড় বড় প্রস্তর খণ্ডগুলো কি হয়? না ওই যে প্রবল জলের স্রোতের প্রভাবে ওই তলদেশে ওরা যায়। এই ধরনের বহনটাকে বলা হচ্ছে আকর্ষণ বা টান। তো যাই হোক, আজকের মধ্যে আমাদের যেটা আলোচনা হলো সেটা আশা করি সবাই বুঝতে পেরেছিস। যদি বুঝতে পারিস তো খুবই ভালো। যদি না বুঝতে পারিস অবশ্যই আমাকে তোরা পার্সোনালি কমেন্ট করতে পারিস। আমার মোবাইল নাম্বার হচ্ছে 7908974226। ঠিক আছে? আর যদি আমার এই ভিডিওটাতে যারা বড়রা শুনবেন বা শিক্ষক শিক্ষক মহাশয়েরাও যারা আমার এই ভিডিওটি শুনবেন তাদেরকেও একটা কথা বলি, যদি কোনো ভুল থাকে অবশ্যই ভুলটা ধরিয়ে দেবেন। ছেলেদের মধ্যেও শিক্ষার্থীদের মধ্যেও বলছি তোমরা এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আছে, যেমন হচ্ছে তোমাদের বহির্জাত কাকে বলে একদম 100%। এখান থেকে আরেকটা আমি স্কিপ করে গেছি, আমি একটু বলে দিচ্ছি। যাই হোক, তারপরেই না হয় ভিডিওটাকে ক্লোজ করব। অবরোহণ আরোহণের পার্থক্য, বহির্জাত অন্তর্জাতর পার্থক্য, ষষ্ঠঘাত সূত্র, কিউসেক কিউমেক, আদর্শ নদী, ঠিক আছে, ধারণ অববাহিকা কাকে বলে, তারপরে তোমার হচ্ছে ধারণা নদী অববাহিকা কাকে বলে। সর্বোপরি একটা সর্বশেষ কথা বলি, সেটা হচ্ছে আমাদের কি না, সেইটা হচ্ছে আমাদের জল বিভাজিকা। জল বিভাজিকা জিনিসটা কি না, জল বিভাজিকা মনে করো এমন একটা উচ্চভূমি, এই যে ধরো উচ্চভূমিটা এইদিকে একটা নদী গোষ্ঠী তৈরি করে দিচ্ছে, এইদিকে একটা নদী গোষ্ঠী। তাহলে যে উচ্চভূমির দ্বারা দুটো নদী গোষ্ঠী আলাদা হয়েছে বা দুদিকে দুটো নদী গোষ্ঠী তৈরি হয়েছে, সেই উচ্চভূমিটাকে বলা হচ্ছে জল বিভাজিকা। একদম আমি যেটা বললাম, যে উচ্চভূমি দ্বারা দুটো নদী গোষ্ঠী আলাদা হয়েছে তাকেই বলা হচ্ছে জল বিভাজিকা, সেই উচ্চভূমিটাকে। যেমন আমাদের ভারতের বিন্ধ্য পর্বত এমন একটা জল বিভাজিকা যা উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীকে আলাদা করেছে। বাস এইটুকু লিখলেই হবে। আর চিত্রে যদি কারো দরকার পড়ে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমার নিজস্ব হ্যান্ডস নোট আছে। আর একটু আমার বোর্ড ওয়ার্কিং করতে একটু সমস্যা হচ্ছে বলতে, আমি অফলাইনে ওইখানে করি, আমার সেট আপ খুব একটা ভার নেই। এটা আমার মূলত এই ভিডিওটা করা হচ্ছে আমার টিউশনি ছেলেদের জন্য, যারা আমার কাছে পড়ে তারা অনেক সময় হয়তো এসে উঠতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা করেছি। তারা যখন সুবিধা হবে এটা দেখে নিতে পারবে। যদি এখনো বলছি, কারো যদি প্রয়োজন মনে হয় যে স্যার নোটসটা দরকার আছে বা ক্লাসের দরকার আছে, তো আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো 7908974226। আমার নাম শুভম চেল। আজকে এখানেই রাখছি।